নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। নিউজ 18 প্রাইম নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুভেন্দু অধিকারীর মনোনয়ন, সেই মনোনয়নে গতকাল জমায়েত, স্লোগান যুদ্ধ। গতকাল দফায় দফায় উত্তেজনা, এবার মামলা কালীঘাট থানায়। পুলিশের শতপ্রণোদিত মামলা, আলিপুর থানায় জোড়া মামলা কমিশনের। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, দেখো, গতকাল শুভেন্দু অধিকারীর যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ঘিরে দুটি জায়গাতে, কালীঘাট থানা এলাকা, অন্যটি হচ্ছে আলিপুর থানা এলাকা, অর্থাৎ সার্ভে বিল্ডিং এর সামনে, অন্যটি হচ্ছে কালীঘাট থানা এলাকায় কালীঘাট মন্দির যাওয়ার যে রাস্তা, যে তরুণ রয়েছে কর্মসূচি এবং দুটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে বাংবি ঠান্ডা বেড়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে আলিপুর থানাতে একটি এমসিসি ভায়োলেশন, অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি ভায়োলেশনের একটি অভিযোগ করা হয়। সেটি করা হয়েছে যে কি কারণে, সেটি হচ্ছে এখানে পূর্ব ঘোষিত ছিল বিজেপির, সেখানে বিজেপির যেখানে কর্মসূচি, সেখানে অন্য একটি রাজনৈতিক দল কিভাবে সেখানে জমায়েত করলো, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের অভিযোগে। সেই অভিযোগের ভিত্তিতে আলিপুর থানাতে একটি মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। অন্য একটি মামলা আলিপুর থানাতেই পুলিশের তরফে সতর্কভাবে করার কারণে সার্ভে বিল্ডিং, যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে, অর্থাৎ ইলেকশন নির্বাচন প্রক্রিয়ার সমস্ত কাজ চলছে, সেখানে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে বাংভিতণ্ডা, একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি, জুতো দেখানো, এই সমস্ত ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে পুলিশের তরফে একটি সুমোটো মামলা করা হয়েছে, অর্থাৎ আলিপুর থানার দুটো মামলা হয়েছে। অন্যদিকে কালীঘাট থানা এলাকাতেও যখন মিছিল বা বিজেপির কর্মী সমর্থকরা যখন মনোনয়নপত্র জমা দেওয়ার যে কর্মসূচি ছিল, যখন তারা মিছিল করে যাচ্ছিলেন, সেই সময় সেখানেও অপর একটি রাজনৈতিক দলের তরফে সেখানে জমায়েত করা হয় এবং এই রাজনৈতিক দলের মধ্যে কিন্তু বালুকাণ্ড করে একে অপরকে স্লোগান করতে থাকে। এই ঘটনাতে কালীঘাট থানাতে কলকাতা পুলিশের তরফে একটি শতপ্রণোদিত মামলা করা হয়েছে। এছাড়া পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে দুই রাজনৈতিক দলের তরফে, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ কালীঘাট থানা এবং আলিপুর থানায় তারা জমা দিচ্ছেন। গতকালের এই যে ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে এই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদি ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে সেই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদি কগনিজেবল অফেন্স যদি সেই সমস্ত অভিযোগে থাকে, তাহলে পরবর্তী সময় সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেও এফআইআর করা হবে বা মামলা রুজু করা হবে, এমনটা কিন্তু লালবাজার তরফে জানানো হচ্ছে। ওকে। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ, আর তার আগে সভা মিছিল, উপস্থিত ছিলেন অমিত শাহ। হাজরার মঞ্চ থেকে তিনি বেঁধে দিয়েছেন টার্গেট, বিজেপির পাখির চোখ 170। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? अब की बार 21 স্লোগান ছিল अब की बार 200 পার। শেষমেশ 77টি আসনে যেতে বিজেপি। 26-এ বিজেপির টার্গেট কি? গত কয়েক মাসে একাধিকবার বাংলায় এসে সভা করেছেন অমিত শাহ, জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিন্তু কোনো টার্গেট বেঁধে দেননি। সেটাই করলেন বৃহস্পতিবার। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ, তার আগে সভা মিছিল, উপস্থিত অমিত শাহ। হাজরার মঞ্চ থেকে ঠিক করে দিলেন টার্গেট। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। 294 আসনে লড়াই, ম্যাজিক ফিগার 148, আর বিজেপির টার্গেট 170। 170 থেকে আমরা শুরু করব। বাঙালি তৈরি হয়ে আছে, দুটো নির্বাচনের দিন খুঁজে খুঁজে পদ্মফুল চিহ্ন বার করবেন, বোতাম টিপবেন, বিজেপির যিনি প্রার্থী তিনি জিতবেন, বিধানসভায় পৌঁছবেন। অঙ্কের বিচারে শুধু নয়, যদি ভোটের মার্জিনও যদি দেখেন, সেই মার্জিনও আমরা অনেক এগিয়ে থাকবো। 21 সালে যে বলেছে 200 জিতবো, 77-এ আটকে গেছে, 26 সালে এসে সে নিজেই কমিয়ে ফেলেছে 170। নিশ্চিত পরাজয় বুঝে গেছেন, মুখ রক্ষায় এই ধরনের এখন এখানে
প্ররোচনামূলক কথা বলে বেড়াচ্ছেন এবং সমস্ত রকম নোকদাঁত দিয়ে কাজ করছেন। ভবানীপুর হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, তৃণমূলের দুর্গ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি মনোনয়ন জমা দেন। তার আগে হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করেন। এই র্যালিতে ছিলেন অমিত শাহ। এরপর কালীঘাট থেকে অমিত শাহের গাড়িতে ওঠেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। शुभेंदुदा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदुदा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदुदा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है, मगर मैं आज यहां आया हूं हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए और विशेषकर शुभेंदु अधिकारी के नामांकन के लिए। चुनाव के पहले ही करीब करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहाँ भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर देश के बाहर निकालना चाहिए। कवि गुरु की कल्पना का सोनार बांग्ला बनाना चाहिए। इसलिए पूरे बंगाल की जनता परिवर्तन के लिए तत्पर बैठी है, तैयार बैठी। जहां जाते वहां कहते हैं 5 मई को भाजपा सरकार आने वाली है। इस बार कोई डरना मत, कोई गुंडे की औकात नहीं है जो बंगाल के वोटर्स को रोक। इस बार भय मुक्त होकर वोटिंग करना है और सिर्फ हराना नहीं है, टीएमसी को मूल समेत उखाड़कर बंगाल की खाड़ी में फेंक देना। এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও বালিগঞ্জের বিজেপি প্রার্থী শতরূপা এবং রাসবিহারীর স্বপন দাশগুপ্ত মনোনয়ন জমা দেন। এরপর সার্ভে বিল্ডিং এর সামনে হাওয়া গরম হয়ে ওঠে। মুখোমুখি তৃণমূল বিজেপি, চলে স্লোগান, পাল্টা স্লোগান। নিউজ 18 বাংলা। সরাসরি এবার নজর রাখবো মোথাবাড়িতে। মালদার অশান্তিতে শুরু করেছে তদন্ত এনআইএ। ডিআইজি নেতৃত্বে মোথাবাড়ি থানায় পৌঁছলো এনআইএ টিম। একাধিক এলাকা থেকে তথ্য সংগ্রহ করবে এনআইএ। মালদায় বিক্ষোভ অশান্তিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 35 জনকে। এনআইএ টিমের যে ছবি আপনারা দেখছেন মালদা মোথাবাড়ি থানায়, সে তারা পৌঁছেছে ডিআইজি নেতৃত্বে মোথাবাড়ি থানায় এনআইএ। একাধিক এলাকা থেকে তথ্য সংগ্রহ করবে এনআইএ। কথা বলবো, এনআইএ টিম পৌঁছেছে এই মুহূর্তে মোথাবাড়ি থানায়। সান্নিক রয়েছেন সরাসরি। সান্নিক, দেখো যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মোথাবাড়ি থানার দিক থেকে, মোথাবাড়িতে যে বিডিও অফিস রয়েছে, অর্থাৎ কালিয়াচক 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে এই মুহূর্তে প্রবেশ করলেন এনআইএ ডিআইজি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কালিয়াচক 2 নম্বর ব্লকের যে বিডিও অফিসে আমরা বুধবার রাত্রিবেলা যে ছবি দেখতে পেয়েছিলাম, যেখানে একের পর এক
অশান্ত পরিস্থিতিকে অশান্ত করার প্রচেষ্টার ছবি দেখেছিলাম আমরা, যেখানে আমরা দেখেছিলাম 7 জন জুডিশিয়াল অফিসার তারা তাদের যে এসআইআর এর প্রক্রিয়া তারা যখন কাজ করছিলেন সেই সময় তাদেরকে কার্যত আটকে রাখা হয়েছিল এবং সেই পরিস্থিতির পরে তাদেরকে বের করা নিয়েও এক প্রস্থ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবং সেই পরিস্থিতিতে এখন আজকে এনআইএ টিম গতকাল রাত্রিবেলায় আমরা জানি ইলেকশন কমিশনের তরফে তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয় তারপরে আজকেই ঘটনাস্থলে এনআইএ টিম আসবে তেমনটাই কথা ছিল এবং সেই মতো আজকে এনআইএর টিম একজন ডিআইজির নেতৃত্বে সেই টিম ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে মোথাবাড়িতে। মালদার মোথাবাড়িতে এই মুহূর্তে কালিয়াচক 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস সেই বিডিও অফিসে আসবে এই টিম। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যারা এনআইএ আধিকারিকরা তারা সেই দিনের পরিস্থিতি ঠিক কি হয়েছিল, একদিকে তারা মোথাবাড়ি মোড়ে যখন নামলেন স্থানীয় পুলিশ প্রশাসন সেদিন যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানতে চাইলেন কোন কোন জায়গাতে পার্টিকুলারলি জমায়েত হয়েছিল, কোন কোন জায়গাতে মূলত প্রভোকেশনের অভিযোগ রয়েছে সেই সমস্ত বিষয়। একদিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তাদেরকে আজকে বিপুল সংখ্যায় মোতায়েন রাখা হয়েছে। এনআইএ টিমের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জওয়ানরা তারা রয়েছেন এবং বিডিও অফিসের বাইরেও আজকে বিশাল মাত্রায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রাখা হয়েছে। এই মুহূর্তে এনআইএ একেবারে সান্নিক, তুমি নজর রাখো যে ছবি আমরা দেখাচ্ছি মোথাবাড়িতে বিচারকদের ওপর যে হামলা তার তদন্তে মালদা ইতিমধ্যে মোথাবাড়িতে পৌঁছেছে এনআইএ টিম। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস সেখানে পৌঁছে গিয়েছেন তারা ডিআইজি নেতৃত্বে। এনআইএর একটা বড় টিম ইতিমধ্যেই মালদায় গিয়ে পৌঁছেছেন। কথা বলবো প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একাধিক এলাকায় তারা যাবেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন। কোন কোন এলাকায় মূলত যাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম? দেখো, আমরা দেখেছি যে এসআইআর ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছে মালদহের কালিয়াচক, বৈষ্ণবনগর, জিয়াপুর সহ মোথাবাড়ি সহ একাধিক এলাকা এবং এরপরেই এনআইএকে তদন্তের নির্দেশ দেয়। আর আজকে কিছুক্ষণ আগেই এনআইএ তদন্তকারীরা তারা এসে পৌঁছন এবং তারা প্রথমেই কালিয়াচক থানায় যান মালদায়। সেখানে কালিয়াচক থানায় তারা প্রাথমিক আলোচনা কথাবার্তা বলেন তদন্তকারীদের সঙ্গে, কারণ আমরা জানি যে এই ঘটনায় ইতিমধ্যে সিআইডি যাকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধেও কিন্তু কালিয়াচক থানায় কেস রয়েছে। সব মিলিয়ে এসআইআর জনিত যে গোলমাল তাতে 19টি মামলা রুজু হয়েছে এখনো পর্যন্ত এবং গ্রেফতার করা হয়েছে 35 জনকে। পুরো ঘটনায় আজ কালিয়াচক থানায় গিয়ে প্রথমে তদন্তকারী অফিসার তাদের সঙ্গে কথাবার্তা বলেন এনআইএর যারা তদন্তকারীরা। এরপরেই তারা সেখান থেকে বেরোন, মোথাবাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। মোথাবাড়ি বিডিও অফিসে, মোথাবাড়িতে যেখানে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস যেখানে রাত পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা আটকে ছিলেন তাদেরকে যে রাত পর্যন্ত যে সমস্যা তৈরি হয়েছিল সেখানে কি পরিস্থিতিতে এই ঘটনা হয়েছে এই বিষয়টি তারা তদন্ত করবেন। ফলে কালিয়াচক 2 যে বিডিও অফিস রয়েছে মোথাবাড়িতে সেখানে তারা যাবে, সেখানে কথাবার্তা বলবেন। এছাড়া সুজাপুর, যদুপুর প্রভৃতি যেসব এলাকাগুলিতে ওই দিন ঘন্টা ঘন্টা অবরোধ হয়েছে, গোলমাল হয়েছে, সেখানে কারা কি ভূমিকা নিয়েছিলেন, তাদের কি অনেকের উস্কানি ছিল এমনটা উঠে আসছে প্রাথমিকভাবে। এটা ক্রিয়েটেড বা এটা কারা এর পিছনে? একেবারে সেবক, আমাদের নজর থাক যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে এনআইএ টিম তারা পৌঁছে গিয়েছেন মালদায় মোথাবাড়িতে এবং আপনাদের জানিয়ে রাখি মোথাবাড়ি ও কালিয়াচক থানা এই দুটো মিলিয়ে 19টি মামলা মোট রুজু করা হয়েছে। এখনো পর্যন্ত 35 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজ এনআইএ টিম এই মালদা এবং কালিয়াচক মিলিয়ে বিভিন্ন জায়গা তারা পরিদর্শনে যাবেন। তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে কেস সম্পর্কিত যাবতীয় নথি তারা নেবেন এবং খুব স্বাভাবিকভাবে এই হামলার নেপথ্যে কারা, কোথা থেকে ইনস্টিগেশন এসেছে, কাদের গাফিলতিতে এই হামলা, নিরাপত্তা নিয়ে আশঙ্কার পরেও কেন যারা জুডিশিয়াল অফিসাররা ছিলেন তাদের কাজের জায়গা বদল করা হলো না, এই সংক্রান্ত বিষয়গুলো তদন্তের আওতায় আনবে এনআইএ। এবং আপনারা জানেন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী এনআইএ পৌঁছেছে। 6ই এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতে তদন্ত রিপোর্টও জমা করবে এনআইএ। কথা বলবো প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক,
দেখো, ইতিমধ্যেই যে বিডিও অফিস অর্থাৎ কালিয়াচক 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের ভেতরে প্রবেশ করলেন এই আধিকারিকরা। যে জায়গাতে আগের দিন আমরা যে ছবি দেখতে পেয়েছি, যাতে বলা ভালো গোটা রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় হয়ে গেল, সেই জায়গাতে যেখানে 7 জন জুডিশিয়াল অফিসার যারা এসআইআর এর কাজ করছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, সেই 7 জন জুডিশিয়াল অফিসার প্রায় মধ্যরাত অব্দি আটকে ছিলেন। সেই অফিসের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করেছেন এনআইএ অফিসাররা। তারা ভেতরে গিয়ে তদন্তকারীরা খতিয়ে দেখছেন কোন কোন বিষয় যেগুলো তারা আজকে নজরে রাখছেন। যেখানে আজকে যখন তারা মোথাবাড়িতে প্রবেশ করলেন, প্রথমেই তারা মোথাবাড়ি মোড়ে নামলেন, যেখান থেকে জমায়েতগুলো সেদিন শুরু হয়েছিল, যেখান থেকে জমায়েত আস্তে আস্তে বিডিও অফিসের দিকে আসে এবং বিডিও অফিসের ভেতরে সেদিন তুলকালাম পর্যায়ে এই গোটা বিষয়টা পৌঁছে যায়। সেক্ষেত্রে কে বা কারা এই প্ররোচনা দেওয়ার জন্য দায়ী, ইতিমধ্যেই আমরা জানি প্রায় 35 জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ, এবং সেই 35 জনের ভূমিকা কতটা ছিল, তারাই কি মাস্টার মাইন্ড, তাদের মধ্যেই কি কেউ মাস্টার মাইন্ড, নাকি এর পেছনে আরো কেউ রয়েছে বা কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, সেই সমস্ত কিছু সমস্ত আঙ্গিক খতিয়ে দেখবেন এনআইএ আধিকারিকরা। এই মুহূর্তে তারা প্রবেশ করেছেন বিডিও অফিসে, বিডিও অফিসের ভেতরে, যেখানে 7 জন জুডিশিয়াল অফিসার মধ্যরাত পর্যন্ত আটকে ছিলেন, যেখানে এসআইআর এর কাজ চলছিল, সেখান থেকে পরবর্তীতে বাধ্য হয়ে এসআইআর এর গোটা প্রক্রিয়াটাকে বর্তমানে সরিয়ে নিয়ে যেতে হলো। সেই জায়গাটাই তারা এখন ঘুরে ফিরে দেখছেন। যারা সেই দিন ডিউটিতে ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং সঙ্গে রাজ্য পুলিশের তরফেও এসডিপিও কালিয়াচক তিনি নিজে উপস্থিত রয়েছেন। তিনি নিজে গোটা বিষয়টা এনআইএ আধিকারিকদের সঙ্গে একেবারে পুরোপুরি লিয়াজো মেনটেন করে তিনি এখানে কাজ করছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি বিডিও অফিসের ভেতরেই তারা রয়েছেন, এবং আসার আগেই যে বাজার অঞ্চল যেখানে মূলত সেদিন জমায়েত ছিল এবং বারংবার অভিযোগ উঠেছে, সেখান থেকেই যারা সাধারণ মানুষ, যারা এসআইআর নিয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েছেন, তাদেরকে প্ররোচনা দেয়া হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু এনআইএ আধিকারিকরা তারা কিন্তু খতিয়ে দেখছেন। বেশ, সেই ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই এনআইএ টিম তারা পৌঁছে গিয়েছে মালদায় অশান্তিতে এনআইএ টিম বিভিন্ন এলাকা তারা পরিদর্শনে যাবেন এবং সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করবেন। ডিআইজি নেতৃত্বে মালদার মোথাবাড়িতে পৌঁছে গিয়েছে এনআইএ টিম। মালদা এসআইআর বিক্ষোভে অশান্তি তদন্তে এনআইএ। বাদ পড়াদের ভোট দেওয়া নিয়ে এবার সংশয়, এখনো ট্রাইব্যুনাল তৈরি না হওয়ায় সংশয় সোমবারের মধ্যে প্রথম দফার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। প্রথম দফার বিচারাধীন 36 লক্ষের বেশি, 36 লক্ষের মধ্যে 17 লক্ষ নাম বাদ। ট্রাইব্যুনালে তাদের আবেদন করার সুযোগ, কিন্তু ট্রাইব্যুনাল তো তৈরি নিয়ে জট, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? কথা বলবো, প্রতিনিধি প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, একেবারে 7 তারিখ অর্থাৎ প্রথম দফার যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রেক্ষিতে 7 তারিখ যে নমিনেশন, সেই নমিনেশনের কিন্তু শেষ দিন, এবং আমরা জানি যে এই শেষ দিনের মধ্যেই যে ভোটার তালিকা রয়েছে ফাইনাল তালিকা তা ফ্রিজ করে দিতে হবে। তবে এখনো পর্যন্ত ফার্স্ট ফেজের ক্ষেত্রে অর্থাৎ 152 আসনের ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সেখানে প্রায় 36 লক্ষ নাম কিন্তু রয়েছে, প্রকাশ হয়েছে, এবং যার মধ্যে ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে প্রায় 45% অর্থাৎ 45% নাম বাদ পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 36 লক্ষের মধ্যে যদি 45% নাম বাদ দেয়, তাহলে 16 লক্ষের কাছাকাছি সে সংখ্যাটা দাঁড়ায়। এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল নিয়ে কিন্তু ট্রাইব্যুনালের কাজ কবে শুরু হবে, অনলাইনে এবং অফলাইনে, সেই নিয়ে কিন্তু না সিইও অফিসের তরফে কিছু বলা হচ্ছে, না কলকাতা হাইকোর্টের তরফে কিছু ক্লিয়ার করে বলা হচ্ছে। সিইও মানব আগরওয়াল তিনি বলছেন যে সিএস অর্থাৎ মুখ্য সচিব তিনি এই পুরো বিষয়টা দেখছেন। তো ট্রাইব্যুনাল যদি কাজ না শুরু হয়, তাহলে আজকে 3 তারিখ, হাতে রয়েছে আর মাত্র 3টে দিন। এই 6 তারিখের মধ্যে বা 7 তারিখের মধ্যে কিন্তু যে কাজ, সেই কাজ কি আদৌ শেষ করা যাবে? সেক্ষেত্রে যাদের নাম বাদ করেছে তারা কি সত্যিই আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না? এই নিয়ে সংশয় তৈরি হয়েছে রুমেলা। বেশ, ট্রাইব্যুনালে ফের ছন্দপতন, সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত বিচারপতি 19 থেকে কমে 18। ঝাড়খণ্ডে থাকেন, তাই কলকাতায় এসে কাজ করা সম্ভব নয়। বয়সজনিত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে চিঠি। বিকল্প অবসরপ্রাপ্ত বিচারপতির খোঁজে হাইকোর্ট। অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টের আদেশ মেনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয় থেকে যে 19 নাম পাঠানো হয় নির্বাচন কমিশনের কাছে, তাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন, এবং এই এসআইআর অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ যাচ্ছে তাদের শুনানির জন্য এই 19
বিচারপতির, অবসরপ্রাপ্ত বিচারপতির ট্রাইব্যুনাল গঠিত হয়। কিন্তু তার মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন, যিনি কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেন, সেই তপেন সেন এই মুহূর্তে থাকেন ঝাড়খণ্ডে। তার পক্ষে এই মুহূর্তে পুরো বিষয়টার মধ্যে যেভাবে এগোতে চাইছে কমিশন, কিভাবে কাজ হবে না হবে, পুরো বিষয়টা জানার পর তিনি এই ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন এবং ইতিমধ্যেই তিনি ইমেল করে প্রধান বিচারপতি সচিবালয় বা হাইকোর্ট প্রশাসনকে চিঠি দিয়ে তিনি যে ট্রাইব্যুনালে থাকতে পারছেন না সেই বিষয়টাও জানিয়ে দেওয়া হয়েছে। তড়িঘড়ি তার বদলি হিসেবে আরেকজন বিচারপতি অবসরপ্রাপ্ত যিনি, তাকেও খোঁজার কাজ চলছে, সেটাও প্রায় চূড়ান্ত। এবং যতক্ষণ না নির্বাচন কমিশন সেই নামের পরিবর্তে কাউকে বিজ্ঞপ্তি জারি করে জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু 18 জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কিছু ট্রাইব্যুনাল চলতে হবে। অর্থাৎ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশটা দিল 24শে মার্চ সুপ্রিম কোর্ট বা তারও কিছুটা আগে, কিন্তু এখনো পর্যন্ত সেটা খাতায় কলমে কাজ শুরুই করলো না। এবং এই অবস্থায় বিচারপতির সংখ্যা একজন কমে গেল, 19 থেকে 18 হলো। 19 কবে হবে সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। বিকল্প বিচারপতি কে হচ্ছেন তার কাজ প্রায় শেষ করে ফেলেছে কলকাতা হাই প্রশাসন এবং তারা সেই নামের তালিকাও হয়তো পাঠিয়ে দেবে কমিশনকে খুব শীঘ্রই। তবে ছন্দপতন এই কারণে, বয়সজনিত কারণ এবং পরিকাঠামোগত লজিস্টিক সমস্যার কথা তিনি জানিয়েছেন এই অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। কিন্তু পুরো পরিস্থিতিটা যেরকম দামাদর সিচুয়েশন, এবং কয়েকদিন আগে 5টা থেকে বিকেলে যে অনলাইন মিটিং হয়েছিল, সেই অনলাইন মিটিং এ একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতি সরব হয়েছিলেন কমিশনের যে ধরনের কাজ করাতে চাইছে ট্রাইব্যুনালকে নিয়ে,